সেবার আমি ঘুরতে যাচ্ছিলাম ডুয়ার্সে। আসামে নেমে গাড়িতে করে ওখানে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগে ইচ্ছে ছিল নাগরাকাটাতে থেকে 2-3 দিন আশেপাশে ছোটোখাটো জায়গাগুলিতে থাকবে। আচ্ছা দাদা, নাগরাকাটা আসতে আর কতটা সময় লাগবে? এই মিনিট 15-র মধ্যে পৌঁছে যাবেন। ঠিক তার কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম নাগরাকাটাতে। একটা টোটোতে করে কাছেরই একটি হোটেলে পৌঁছালাম। আগে থেকেই হোটেল বুক করা ছিল। কিছুটা সময় বিশ্রাম নিয়ে বিকেলের দিকে ঘুরতে বের হচ্ছি। এমন সময় স্যার, আপনি তো এখানে নতুন, তাই বেশি দূরে যাবেন না। পথ ভুল করে এদিক ওদিক চলে গেলে হোটেল চিনে আসতে অসুবিধা হবে। এমনি এখানে রাত খুব তাড়াতাড়ি নামে। আশেপাশে জঙ্গল আছে নাকি? হ্যাঁ, আর জঙ্গলের ভেতর নাম না জানা ভয়ানক সব জন্তু থাকে। জঙ্গলের জন্তুর থেকেও ভয়ঙ্কর আরো কিছু থাকে, যাদের কাছে যাওয়া খুব অমঙ্গলে। যাই হোক, দয়া করে আপনি আশেপাশেই ঘুরবেন। কাল না হয় বাবুরাম আপনাকে এলাকা ঘুরতে নিয়ে যাবে। বাবুরাম এই এলাকারই লোক, এই জঙ্গল ওর প্রায় নখদর্পণে। এই বলেই লোকটি চলে গেল। আমিও এরপর হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চললাম। কিছুটা হাঁটতেই পাহাড়ি সৌন্দর্য, গাছপালা, পাখিদের ডাকে এক প্রকার হারিয়ে গেলাম। নিচে দূরে গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে চা বাগান, এবং সেখান থেকে দূরে কতগুলো পাহাড় ছবির মতো দাঁড়িয়ে আছে। শহরের একঘেয়ে জীবনযাপন থেকে ক্ষণিকের মুক্তি। কতক্ষণ ধরে হাঁটছি খেয়ালই নেই। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসার পর বুঝলাম পথ ভুল করেছি। তখন বেশ সন্ধ্যা হয়ে গেছে, আর আকাশটাও মেঘলা করেছে। এমন সময় একটি লোক এগিয়ে এলো। আপনাকে এদিকে নতুন মনে হচ্ছে। আমি দেখলাম একটি রোগা কঙ্কালসার চেহারার মানুষ সামনে দাঁড়িয়ে, পরনে কেবলমাত্র একটি সাদা ধুতি। সন্ধ্যার অন্ধকারে লোকটির চেহারা দেখে শরীরটা কেমন যেন শিউরে উঠল। আসলে আমি এদিকে ঘুরতে এসে পথ ভুল করেছি। সেটা তো বোঝাই যাচ্ছে, না হলে এই পথে সহজে কেউ আসে না। এদিকে আসে না মানে? লোকটি যেন কেমন অবাক করা এক হাসি হাসল। তার হাসির সাথে কিছু দূরের জঙ্গল থেকে কিছু অস্বাভাবিক হাসির আওয়াজ ভেসে আসলো। পাহাড় বলে মনে হয় শব্দ প্রতিধ্বনিত হলো। আপনি পথ ভুল করে একদম অন্যদিকে চলে এসেছেন। আকাশের অবস্থা দেখেছেন? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে। আপনি বরং আজ রাতটা আমাদের গ্রামে থেকে যান। আমাদের গ্রামের সবাই খুব ভালো। আপনার মতো মানুষ দেখলে খুব খুশি হবে। যেরকম জোরে হাওয়া দিচ্ছে, সত্যিই বৃষ্টি আসবে মনে হচ্ছে। এতটা পথ যেতে পারবো না। আবার ভিজে শরীর খারাপ হলে ঘুরতে আসাটাই বেকার হয়ে যাবে। সেই জন্যেই তো বলছি, আমার সাথে চলুন। আজকের রাতটা আপনার দারুণ কাটবে। আমিও লোকটির পিছনে চলতে শুরু করলাম। সরু পথ দিয়ে এগিয়ে চলেছি। বোঝা যাচ্ছে গ্রামটি সাধারণ লোকালয় থেকে বেশ দূরে। আকাশ তখন ঘন কালো অন্ধকার ছেয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর সেই নাম না জানা কারোর আওয়াজ বারবার কানে ভেসে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেছি। এ কি, এখানের বাড়িগুলির এমন অবস্থা কেন? যেন মনে হচ্ছে কেউ থাকে না। না না, বাড়ির ভিতর সবাই আছে। ওরা রাতের বেলাতেই সবাই জেগে ওঠে। আর বাড়ি ঠিক করে কি বা হবে? ওরা তো দিনের বেলা ঘুমিয়েই থাকে, কেবল রাতে জাগে খাবারের খোঁজে। রাতের বেলা জেগে ওঠে? আপনাদের গ্রামের সবাই কি এমন পেশার সাথে যুক্ত যার কাজ রাতে হয়? লোকটি আমার এই কথাটার
কোনো উত্তর না দিয়েই আকাশের দিকে তাকিয়ে বলে, আজকে বৃষ্টি হবেই, তবে খুব ভালো হবে। চলুন চলুন, আমার বাড়িতে চলুন। আমার লোকটির হাবভাব দেখে কেমন একটা অবাক লাগতে শুরু করে। লোকটির বাড়িতে গিয়ে দেখি একটি মাত্র ঘর। এ কি, আপনার তো একটাই ঘর, আমি এখানে থাকলে আপনি থাকবেন কি করে? ওই যে আপনাকে বললাম, আমরা রাতেই কাজ করি, আর আজকের তো বৃষ্টি হবেই, তাই সবাই একসাথে জেগে কাজ করব। এই বলে লোকটি ঘর থেকে বেরিয়ে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। একভাবে অনেকটা সময় হাঁটার জন্য দুটো পায়েই ভীষণ ব্যথা শুরু করেছে। একটু বসি। অনেকটা সময় একভাবে বসেই আছি, কিন্তু লোকটির আর কোনো পাত্তা নেই। বাইরে এর মধ্যেই বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। লোকটি গেল কোথায়? কখন থেকে বসে আছি। এ কি, বাইরে থেকে কেমন শব্দ আসছে না? এই বৃষ্টির মধ্যে কিসের আওয়াজ? আমি শব্দের কারণ জানতে ঘরের এক পাশের ছোট্ট জানলাটা খুলে দিলাম। বাইরে সামান্য আলোতে যা দেখলাম তার ভাষার বর্ণনা কিছুটা এইরূপ। দেখি বাইরে তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। কিছু সময় আগেও যেখানে দেখেছিলাম আশেপাশে বেশ কটা বাড়ি আছে, এখন সেখানে একটাও বাড়ি নেই। তার বদলে রয়েছে অনেকগুলি কবর। আর বৃষ্টির জল সেই কবরগুলিতে পড়তেই সেই কবরের ভিতর থেকে একে একে উঠে আসছে এক একটি বীভৎস চেহারা। কি ভয়ানক তাদের আওয়াজ, যেন তারা এই বৃষ্টির অপেক্ষাতেই ছিল। বৃষ্টির জল পড়তেই একে একে কবরের নিচে ঘুমিয়ে থাকা বাসিন্দারা জেগে উঠছে। আচ্ছা, তবে ওই লোকটা এই জন্যেই বলেছিল আজকে বৃষ্টি হবে আর রাত হলেই সবাই জেগে উঠবে। তার মানে তো ওই লোকটাও মানুষ নয়। এই আমি কোথায় এসে পড়লাম? এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ঘরের দরজা খুলে বাইরে বেরোতেই দেখি বাড়িটির চারপাশে কেবল কবর, আর সব কবর থেকে বেরিয়ে সেই ভয়ঙ্কর চেহারাগুলি। তারা যেন বৃষ্টির অপেক্ষাতেই ছিল। এমন সময়, আচ্ছা, আপনি তাহলে সব বুঝতে পেরেছেন। আমি পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যে আমাকে এখানে নিয়ে এসেছিল। লোকটির চেহারা এখন আর আগের মতো নেই। কবরের নিচে দীর্ঘদিন কোনো দেহ থাকলে যেমন হয়, এর চেহারাও ঠিক তেমন। শরীরের বিভিন্ন অংশের মাংস থেকে ভিতরের কঙ্কাল বেরিয়ে এসছে। আপনি যে আর এখান থেকে যেতে পারবেন না, দেখছেন না সবাই একে একে জেগে উঠেছে। আমরা এই বৃষ্টির অপেক্ষাই তো করি। এই সময় বৃষ্টি হলে সবাই জেগে ওঠে। কিন্তু আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তুমিও এখন থেকে আর সবার মতো কবরেই থাকবে। একটি জীবিত মানুষকে এই বৃষ্টির রাতে মারতে পারলে তার বদলে একজন কবরের বাসিন্দা এই পৃথিবীতে ফিরে আসতে পারবে, যেমন আমি একজন জীবিত মানুষকে মেরে পেরেছি। এই সময় দেখলাম কবরের এক একটা জীবন্ত লাশ আমার দিকে এগিয়ে আসছে। যে আমাকে মারবে সেই এই পৃথিবীতে ফিরে আসতে পারবে। আমি বুঝলাম এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যু অবধারিত। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বৃষ্টির মধ্যেই ছুট দিলাম। পিছন থেকে ভেসে আসতে লাগলো জীবন্ত লাশেদের চিৎকার। আসার পথে দেখলাম চারিপাশে কেবল ফাঁকা কবর। কবরের নিচে যারা থাকে তারা এই বৃষ্টির রাতে খাবারের খোঁজে বেরিয়েছে। চারিপাশে পড়ে আছে কঙ্কালের হাড়। কতটা সময় ছুটেছিলাম জানি না। ছুটতে ছুটতে এক লোকালয়ে এসে পৌঁছালাম। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি একটি বিছানায় শুয়ে আছি। একটি বয়স্ক মানুষ আমার দিকে এগিয়ে এলেন। বাবা, তোমার কপাল অনেক ভালো যে তোমার বাবা মার আশীর্বাদে সেখান থেকে বেঁচে ফিরেছ। ওটা হলো মৃতের গ্রাম। কাল রাতে ওই দিক থেকে ছুটে আসতে দেখেই আমি বুঝতে পারি তুমি ওই বিপদে পড়েছিলে।
আজ থেকে বহু বছর আগে ওখানে একটা গ্রাম ছিল। এক বছরের ভীষণ খরার ফলে সকলে জলের অভাবে মারা যায়। তাই বছরের এই সময় বৃষ্টি হলেই ওই গ্রামের মৃত আত্মারা জেগে ওঠে, আর কোনো জীবিত মানুষ ওখানে গিয়ে পড়লে তাকে মেরে ফেলে। সব শুনে আমি ঈশ্বর আর বাবা মাকে প্রণাম জানালাম, কারণ তাদের আশীর্বাদের জন্যেই আজকের আমি বেঁচে ফিরলাম।